নমস্কার বন্ধুরা, আজ আমি পাঠ করে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর ছোট গল্প কঙ্গন। সব শুনিয়া অঞ্জলি রীতিমতো বিরক্ত হইয়া ওঠে। সুধীরের কি কাণ্ডজ্ঞান নাই? বিরক্তি গোপনের চেষ্টা না করিয়া বলে, তুমি অমনি মত দিয়ে এলে? এর কোনো মানে হয়? আমাকে একবার জিজ্ঞেস করা দরকার মনে করলে না? সুধীর ভানটা করে সরলতার। বাহ, নেমন্তন্ন করেছে, যাবে, এতে আর মতামতের কি আছে? তোমার তাহলে এই ধারণা আমি যাব সেখানে? এবার যে চাপা হাসিটা ফুটিয়া ওঠে সুধীরের মুখে, সেটাকে আর সরলতা বলিয়া ভুল করা চলে না। বলে, যাবে না কি বলো? আদর করে নেমন্তন্ন করেছেন, গাড়ি পাঠিয়ে নিয়ে যাবেন, বড় মানুষের বাড়ির ক্রিয়াকাণ্ড ব্যাপার দেখবে, এ তো ভাগ্যের কথা। স্বামীর ঈর্ষা কুটিল মুখের পানে চাহিয়া অঞ্জলি গম্ভীর হইয়া বলে, ভাগ্যের হিসেব নিকেশ করতে চাইনে তোমার সঙ্গে। মোট কথা, আমি যাব না। সুধীর নিশ্চিন্ত ভঙ্গিতে মাথা নাড়ে। পাগল হয়েছ? তাই কখনো হয়? যেতে তো হবেই। যার নাম অফিসের বড় সাহেব, হুকুম করলেই ছুটে যেতে হতো। আর এ তো নেমন্তন্ন। অঞ্জলি তীক্ষ্ণ কণ্ঠে বলে, হুকুম তামিল করতে হয়, ছুটে যাক তারা, যারা অফিসের চাকর। আমার সঙ্গে কি? তোমার সঙ্গে তো অনেক কিছুই গো। তা না নইলে অফিসে এত রুই কাতলা থাকতে সুধীর মুখুজ্জের মতো চুনোপুটি স্ত্রীকে ছেলের পৈতেই ঘটা করে নেমন্তন্ন করা কেন? এই তো দেখো না, নামটা অবশ্য আমারই, কিন্তু আসল উদ্দেশ্যটা তো তুমি। শুভ উপনয়ন মোহরাকাঙ্ক্ষী বৃহদাকার সুদৃশ্য খামখানা সুধীর অঞ্জলির সামনে ফেলিয়া দেয়। কার কি আসল উদ্দেশ্য তার জন্য আমি দায়ী নই বলিয়া কাঁধের উপর জড়ো করা ভিজা কাপড়গুলো মেলিয়া দিতে উঠোনের ওদিকে নামিয়া যায় অঞ্জলি। সুধীর খোলা দালানে পায়চারি করতে থাকে। না, অঞ্জলির আপত্তি কোনো কাজের নয়। চাটুর্যে সাহেব হইল তাহার অফিসের হর্তাকর্তা বিধাতা, তাহার নিমন্ত্রণ অবহেলা করা কি সহজ কথা? অবশ্য অঞ্জলির উপর একটা অহেতুক বিরোধ এবং বড় সাহেবের উপর বিদ্বেষে মনটা নিতান্তই তেতো হইয়া আছে। তবু পাঁচজনের কাছে, অফিসের আর সকলের কাছে তো আর মুখটা কম বড় হলো না। সাহেব যখন অকস্মাৎ খাম কামরায় ডাকিয়া পাঠাইয়া দিলেন, তখন সে কি ভয়, বুকের ধুকপুকুনি আর ঘোচে না। অবশ্য পরের ব্যাপারটা অপ্রত্যাশিত। ঘুরিয়া আসার পর সহকর্মীদের উৎসুক প্রশ্নের উত্তরে নিতান্ত অবহেলার ভঙ্গিতে নিমন্ত্রণের খবরটা জানানোর মধ্যে কি অপরিসীম গৌরব? শুধুই কি দূর সম্পর্কের আত্মীয়র মতো দায়সারা নিমন্ত্রণ? ২৬ মাইল পাড়ি দিয়া চাটুর্যে নিজে যাইবেন গাড়ি লইয়া সুধীর স্ত্রীকে আনতে? একজনের অবিশ্বাসের দৃষ্টি লক্ষ্য করিয়া সুধীর আরও অগ্রাহ্যের সুরে বলে, এতে আর অবাক হবার কি আছে? বলেই তো দিলেন আমাকে। ভালোই হলো, এই উপলক্ষে বাইরের দিকে একটা লম্বা ট্রিপ দেওয়া হবে। শহরের গণ্ডি ছেড়ে সহজে তো আর বের নাই হয় না। বড় মানুষের আত্মীয়, ইচ্ছে করলেই তেমন গা করি না, পরিচয় দিই না। নইলে এই অফিসে এই মাইনেই পড়ে আছি জানলে এতদিন। আগে বুঝি জানতেন না উনি? না না, বললাম তো। আচ্ছা, কী রকম আত্মীয় হন? এক ছোকরার এই অভদ্র প্রশ্নে সুধীর কম চটে যায়। আত্মীয়তা এত সূক্ষ্ম সূত্রে প্রথিত যে চট করিয়া খুঁজিয়া বাহির করা শক্ত। তাও সুধীরের দিকে হইতে নয়, অঞ্জলির দিকে। গোজামিল দিয়া প্রশ্ন না হয় এড়ানো গেল, কিন্তু অঞ্জলি এখন যাইবে না বলিয়া গো ধরিলে তো সব দিক মাটি। হয়তো বিশ্বাসই করবে না কেউ। অন্তত শীতাংশু ছোকরা তো বটেই, হয়তো বক দেখিয়াই বসিবে। এবার রান্নাঘরের দড়ি একখানা পিঁড়ি টানিয়া চাপিয়া বসে। অঞ্জলি কাঠের উনুন জ্বালিয়া রান্না চাপাইয়াছে। রেল ধর্মঘটের আশঙ্কায় কয়লা স্টক করিয়া এ অঞ্চলের অধিকাংশ ঘরেই কাঠের ব্যবহার চলিতেছে। অঞ্জলির মুখের পানে চাহিয়া সুধীর একটু ইতস্তত করে। ঠিক যেভাবে বলিয়া ভাবিতেছিল সেটা মনে পড়ে না। কাঠের আঁচের লালচে আভা হ্যারিকেন লণ্ঠনের হলদে আলোয় মিশাইয়া অঞ্জলির নিস্তব্ধ কঠিন মুখের রেখায় স্থির হইয়া আছে। অঞ্জলির মুখটা এত নিখুঁত কেন? ও যখন চুপ করিয়া থাকে, তাকাইলে যেন ভয় লাগে সুধীরের। তুচ্ছ কথার শব্দ তারায় এই অবাঞ্ছিত নীরবতা ভাঙিতে পারিলেই যেন বাঁচে। রান্না হলো নাকি? অঞ্জলি মুখ তুলিয়া চায়, জানি এটা গৌরচন্দ্রিকা মাত্র। বলেছিলাম না,
হাঁড়ি কুড়োগুলো একটু চিনিয়া নিতে দাও, দুদিন তো আমাকে নিজেই চালিয়ে দিতে হবে। কেন বলছো পাগলের মতো? যা অসম্ভব তা নিয়ে বেশি কথা কওয়া ভালোবাসি না আমি। বাইরে হাওয়ায় বসোগে, রান্না শেষ হলে ডাকবো। অর্থাৎ একরকম তাড়াইয়া দেওয়াই। অন্য সময় হইলে সুধীরও উল্টা রাগ দেখাইত। আজ রাগের বশে পরিস্থিতি আয়ত্তের বাইরে যাইতে দিলে চলিবে না। বুঝিয়াই হাসিয়া বলে, আত্মীয় স্বজনের বাড়ির কাজকর্মে মানুষ যায় না? আত্মীয় আর স্বজন কোন পর্যায়ে ফেলতে চাও তোমার অফিসের উপরওয়ালাকে? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে অঞ্জলি। স্বজন বলে ভুল নিশ্চয়ই করিবে না। আর আত্মীয়, মামির ভাইপো এমন কিছু নিকট আত্মীয় নয় যে না গেলে অন্যায় হবে। আহা, বুঝছো না? নেমন্তন্ন যখন করেছেন, আগ্রহ করে নিতে আসবেন বলেছেন, অত বড় একটা মান্যগণ্য লোককে ফিরিয়ে দেওয়াই কি উচিত হবে? কাল বেলা 4টের সময় আসবেন বলে দিয়েছেন। কাল অফিসে গিয়েই তুমি নিষেধ করে দিও, বলো অসুখ করেছে। কাল তো ছুটি, কিন্তু আশ্চর্য, কি যে অসঙ্গত জেদ তোমার। সুধীর বিরস মুখে উঠিয়া দাঁড়ায়। অঞ্জলিও উঠিয়া দাঁড়ায়। রান্নাঘরের বাহিরের সামনের উঠানে যে সাদা টগর ফুলের গাছটা চাঁদের আলোর চাদর গায়ে জড়াইয়া স্থির হইয়া দাঁড়াইয়া আছে, তাহার পানে মিনিটখানেক স্থির দৃষ্টিতে তাকাইয়া থাকিয়া মৃদু হাসির সঙ্গে বলে, আশ্চর্য, না যাওয়াটা তুমি তাহলে সঙ্গত বলেই মনে করো? এই বেশভূষায় এই শাখের শাখা জোড়াটি মাত্র সার করে বড়লোকের বাড়ি গেলে তোমার প্রেস্টিজে বাঁধবে না? বাঁধিবে না এমন কথা অবশ্য সুধীর স্পষ্ট বলিতে পারে না, কিন্তু অঞ্জলি চাটুর্যে সাহেবের বাড়ি 2 দিনের সমাদর লাভ করিয়া আসিলে অফিসে যে প্রেস্টিজটি বাড়িবে সেটাও তো ভাবা দরকার। চাই কি সাহেবের নজরে পড়িয়া গিয়া পদোন্নতি হইতেও পারে, অন্তত হওয়া অসন্তুষ্ট নয়। তাই উড়াইয়া দেওয়ার ভঙ্গিতে বলে, সে অন্য কোথাও ভুলে কথা ছিল, এ হলো মনিব বাড়ি, মান আর অপমান। 80 টাকার কেরানির বউয়ের সঙ্গে সোনার মুক্ত ঢাকাই বেনারসি দেখবার আশা করাই অন্যায়। কারবারে লাখ লাখ টাকা লাভ হচ্ছে, কর্তার নিজের তো বাবা একাদশী বৃহস্পতি। আমাদের ভাগ্যে যে ঘাস জল সেই ঘাস জল। স্ত্রীপুত্রকে সাজাবার ভাগ্য কি আমাদের রেখেছে? মনিব আমার নয়, তোমার। থাক, বেশ, যাব। ঈশ্বর কৃপায় পুত্র নেই এই বাঁচোয়া। বলিয়া অঞ্জলি পুনর্বার উঠান পানে আসিয়া বসিয়া আরাধ্য কার্যে মন দেয়। সুধীর আর কোনো সুবিধা না পাইয়া বাহিরে আসিয়া বসে। অঞ্জলি সম্মতি দিত বটে, কিন্তু এ যেন সুধীরের উপর আক্রোশ করিয়া। কিন্তু কেন? সুধীরের ধারণাটা ছিল অন্যরকম। আশা করিয়াছিল চাটুর্যে সাহেব বা পাতানো সুবাদে মেজদার এমন সাদর আমন্ত্রণে খুশি হইয়া উঠিবে অঞ্জলি। তখন বরং সুধীরেরই সুবিধা হইত পুরনো সন্দেহ ঝালাইয়া তুলিয়া ব্যঙ্গবিদ্রূপে গায়ের ছাল মিটাইতে। কিন্তু এটা কেমন হইল? এই ভাগ্যবান লোকটির উদ্দেশ্যে অঞ্জলির মনের মধ্যে সঞ্চিত আছে যে অপরিসীম শ্রদ্ধা আর প্রীতি, সে কি সুধীরের কাছে ধরা পাড়িতে বাকি আছে? আকারহীন অভিব্যক্তিহীন সেই সশ্রদ্ধ প্রীতিকে ঠিক ভ্রাতৃস্নেহের কোঠায় ফেলা যায় কি না, এই তীক্ষ্ণ সন্দেহ দীর্ঘ 1 যুগ ধরিয়া মনের কোণে পোষণ করিয়া আসিতেছে সুধীর। অকস্মাৎ এমন কি ঘটিল যে এত ভক্তি ভালোবাসা কর্পূরের মতো উবিয়া গেল? ম্যানেজার বদল হইয়া অফিসে যেদিন নতুন ম্যানেজার রূপে M.N. চ্যাটার্জির আবির্ভাবের সংবাদ শুনিয়াছিল, সেই দিনই শুধু কেমন বিমনা দেখাইয়াছিল অঞ্জলিকে। মাথার দিব্য দিয়া নিষেধ করিয়াছিল সুধীরকে সেই অনুল্লেখযোগ্য ক্ষীণ আত্মীয়তার খবরটুকু 5 জনের কাছে বলিয়া বেড়াইতে। তারপর কই, একদিনের জন্যেও তো মেজদার উল্লেখমাত্রাও শোনা যায় নাই অঞ্জলির মুখে। অবশ্য সংবাদ চাহিলে সুধীরের পক্ষে মুশকিল ছিল বই কি। নিজের পোস্টটা তাহার এতই নিচে যে সাক্ষাৎ পরিচয়ের অবসরটুকুও ঘটে নাই এই 8 মাসের মধ্যে। হঠাৎ কেমন করিয়া পরিচয় রহস্য ফাঁস হইল, আকাশের চাঁদের স্বাদ হইল মাটির তৃণের সহিত মিতালি করিবার, সেই সব কথা সুধীরের অবোধগম্য। যেমন বুঝিতে পারে না অঞ্জলির এই অহেতুক ক্রোধ কেবলমাত্র গহেনা কাপড়ের অভাব। অঞ্জলি কি তেমন মেয়ে? একখানি একখানি করিয়া সমস্ত অলঙ্কার তো নিজের হাতেই খুলিয়া দিয়াছে বন্ধকি ভিটে ছাড়াইতে, কিন্তু নয় বা না কেন?
গহনা কাপড় তো সকল ক্ষেত্রে শুধু মেয়েলি শখ মাত্র নয়, পদমর্যাদার নিরিখ, সমাজ জীবনের মানদণ্ড। জীবনযুদ্ধে যারা প্রত্যক্ষভাবে জয়ী হইয়াছে, লাভ করিয়াছে সাধনার পুরস্কার, তাদের স্ত্রীকন্যার হয়তো বসনভূষণের বাটখারা চাপাইয়া মানদণ্ডের ভারসাম্য রাখিবার প্রয়োজন হয় না। কিন্তু পরাজিত হতভাগ্যদের ওজনের কমতি ধরা পড়িবার ভয়েই না মধ্যবিত্তর ঘরে আভরণের কম বেশি লইয়া এত অশান্তি। উৎসবে আনন্দে আত্মীয় বন্ধুর গৃহে ডাক পড়িলেই এদের নিস্তরাঙ্গ সীমিত জীবন অভিযোগে মুখর হইয়া ওঠে। কলহ বাঁধিয়া যায় স্বামী স্ত্রীতে, চির খায় আত্মবিস্মৃত শান্তির গায়ে। অঞ্জলি গম্ভীর প্রকৃতির মেয়ে, কলহ করিতে তাহার প্রবৃত্তিতে বাধে। খোঁটা দিয়া স্বামীর অক্ষমতা প্রমাণ করিতে লজ্জা পায়। ঝোঁকের মাথায় একমাত্র একটা কথা বলিয়াই একেবারে নীরব হইয়া গিয়াছে। পরদিন বেলা 4টে বাজিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুধীর আন্দাজ করিতেই পারে না অঞ্জলি শেষ পর্যন্ত স্থির কি করিল। কিন্তু একসময় 4টে বাজে, প্রতীক্ষিত শব্দটা ধ্বনিত হইয়া ওঠে সদর দরজার বাইরে। অজ্ঞতা তদ্ব্যস্ত হইয়া ছুটিয়া আসা ছাড়া সুধীর করিতে পারে কি? হোক সম্বন্ধী আত্মীয়, উপরওয়ালার বড় সাংঘাতিক বস্তু, কিন্তু এই সময় একটাও লোক থাকিতে নাই পথে। সুধীরের দরজায় যখন বিরাট ভূপু বুইকখানা দাঁড়াইয়া, পাড়ার পরিচিত ভদ্রলোকেরা সকলেই কি আজ এই ছুটির দিনে জোট ধরিয়া অন্তঃপুরচারী হইয়াছেন? ডেলি প্যাসেঞ্জার বা সাপ্তাহিকের দল সকলেই তো আজ দেশের মাটিতে শিকড় গড়িয়া আছেন। অথচ সুধীর যেদিন তেল গুড় বাজার ইত্যাদির ভারে ভারাক্রান্ত দুই হাতে রবিবাসরীয় কর্তব্য করিয়া বাড়ি ফেরে, সেদিন দেশশুদ্ধ লোকের কুশল প্রশ্নের মরশুম পড়িয়া যায় যেন। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প কঙ্কন এর প্রথম পর্ব। এর পরের পর্বের পাঠ নিয়ে আমি আবারও চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার পাঠ যদি আপনাদের একটুও মন ছুঁয়ে যায় তবে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, ভালো লাগা আমাকে আগামী আরও গল্প পাঠে অনেক অনেক উৎসাহিত করবে। নমস্কার।